গ্রেফতার হতেই প্রকাশ্যে টালিগঞ্জের স্বেচ্ছাচারিতার স্বরূপ। একের পর এক জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির দিনই জনরোষ আছড়ে পড়েছিল থানার সামনে। মুখ খুলছেন একের পর এক কলাকুশলী। এদিকে নিধিরাম সর্দারের সঙ্গে তুলনা করে কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। নীলবাড়ির পর এবার কি ছোট লালবাড়িও সেখানে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে? তাহলে প্রশাসক নিয়োগ সেখানে কি শুধুই সময়ের অপেক্ষা? এরকম একগুচ্ছ প্রশ্ন এই আলোচনায় আমরা তুলব। আলোচনায় স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন অতিথিরা, প্রত্যেকের কাছে আসবো। কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে আদালতে তোলা হলে স্বরূপ বিশ্বাসকে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে এফআইআর রুজু হয়েছে। শুধু তাই নয়, তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টার অভিযোগও রয়েছে, যে অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এবার যে অভিযোগ এবং যে অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি আমি দর্শকদের সামনে রাখবো, সেই অভিযোগকারিনীর সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছেন। কি অভিযোগ? শিউরে ওঠার মতন অভিযোগ। কি বলছেন শুনুন। টালিগঞ্জের স্টুডিও পাড়ার দোর্দণ্ড প্রতাপ নেতা স্বরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে, কিন্তু তার মধ্যে মূল যে অভিযোগ, এক মহিলাকে নিগ্রহ, শ্লীলতাহানির মতো অভিযোগ, যিনি অভিযোগ করেছিলেন সেই অভিযোগকারিণী মহিলা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের গিল্ড আছে, প্রত্যেকটা 26টা গিল্ডের মধ্যে আমাদেরও একটা গিল্ড আছে, যেটা মেকআপ গিল্ড। আমি মেকআপ গিল্ডেরই একজন অ্যাসিস্ট্যান্ট। তো ওই মেকআপ গিল্ডে যে সেক্রেটারি বাপি মালাকার আমাকে দীর্ঘদিন কাজ দেয় না। প্রায় বলতে গেলে 2017 থেকে 2019, আজকে 9টা বছর ব্যান করে দিয়েছে, বয়কট করে দিয়েছে। তো 2 বছর ধরে যাও কাজ দেয়, সেটা মাসে হয়তো 1 দিন কি 2 দিন, সেটা চাইতে চাইতে কাজটা দেয়। তো রইল বাকি কথা হচ্ছে, উনি আমাকে বলেছিল যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। প্রিয় মানুষটা শুধু পার্টিকুলার ওনার বা স্বরূপ বিশ্বাস বা তার কোনো যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের প্রিয় মানুষ হতে হয়। তো দীর্ঘদিন এরকম আমার সঙ্গে অত্যাচারটা চলে। আমি প্রায় গিল্ডের অফিসে যেতাম। গিল্ডের অফিসে গিয়ে আমি বলতাম, দাদা কাজ দিন। পায়ে ধরেও কেঁদেছে ওনার, যে বাপি মালাকারের, যে দাদা কাজ দিন, দাদা কাজ দিন, আপনি যদি কাজটা না দেন আমি সংসারটা চালাতে পারছি না। উনি তাও কর্ণপাত করেনি, কথা শোনেনি আমার। প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস, ওনার কাছে চিঠি দিয়েছিলাম বাপি মালাকারের নামে, এবং চিঠিটা তুলে নেওয়ার জন্য শান্তনু দে, স্টিল ক্যামেরাম্যান, আমাকে 3 এপ্রিল আমাকে রাতে 10:30টার সময় ফোন করে বলে, তোমার সঙ্গে কিছু কথা আছে, অন ফোনে বলা যাবে না, আমি কি তোমার বাড়িতে কালকে আসতে পারি সন্ধেবেলায়? তা আমি বলছি হ্যাঁ এসো, কোনো অসুবিধা নেই। তো এসে আমাকে প্রথমেই বলে, তার নানা কথা বলে গিল্ডের, একটা কথাই বলে যে তুমি স্বরূপ বিশ্বাসের কাছে বাপি মালাকারের নামে চিঠি দিয়েছো যে কাজ দিচ্ছে না, তুমি ওই চিঠিটা তুলে নাও। যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে, এবং এমনভাবে মার্ডারটা করবে যেটা দেখানো হবে যে তুমি নিজে সুসাইড করেছো। দিয়ে আমি বলেছি যে চিঠি তো আমি তুলবই না, এর আমি শেষ দেখে ছাড়বো। তখন উনি যে দেখছে আমি আমার সঙ্গে পেরে উঠছে না, উনি আমাকে বললো, তাহলে তুমি একটা কাজ করো, তোমার তো বয়স হয়ে যাচ্ছে, তা তুমি কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও, কম্প্রোমাইজ করে স্বরূপ বিশ্বাসের সঙ্গে বা বাপি মালাকারের সঙ্গে কম্প্রোমাইজ করে তুমি কাজটা নাও, ওনাদের সঙ্গে ঝগড়াঝাটি করো না, পেরে উঠতে পারবে না ওনাদের সঙ্গে। স্বরূপ বিশ্বাস, বাপি মালাকার, শান্তনুদের 3 জনের নামেই অভিযোগটা দায়ের। হ্যাঁ, আমি 2025-এ 20 আগস্ট আমি একবার সুরুচি সঙ্গেতে গেছিলাম। সেখানে আমাকে বলেছিল যে কাজ পেতে গেলে, আমি কাজের কথা নিয়ে গিয়ে বলেছিলাম যে আমাকে কাজ দেওয়া হোক, আপনি একটু সেক্রেটারিকে বলুন কাজ দেওয়ার কথা। উনি বলেছিল টাকা দিতে হবে, অ্যাসিস্ট্যান্টকে 500 টাকা করে দিতে হতো, প্রত্যেক অ্যাসিস্ট্যান্টকে, আর এবং বসদেরকে 1000 টাকা করে দিতে হতো। 5 এপ্রিল আমার বাড়িতে 3 জন চড়াও হয়ে আমাকে পুরো বন্দুক ঠেকিয়ে দিয়েছিল, যেটা আমি লিখতে পারিনি। মানে আমাকে গল্ফগেন থানাতে আটকে দেওয়া হয়েছিল, বলছে আপনি স্বরূপ বিশ্বাসের নামে কোনো কিছু লিখবেন না। 2017-তে একটা ভটভটি সিনেমা আমি আউটডোর গেছিলাম। আমাদের বস, মানে সিনিয়র বস, উনি ছিল হচ্ছে তন্ময় চ্যাটার্জি, আমাদের ট্রেজারার, গিল্ডের ট্রেজারার। আমাদের আরেকটা অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনার নাম হচ্ছে তাপস সমাদার, এখন উনি এই মুহূর্তে নেই, উনি পরলোক গমন করেছে।
তাও উনি ছিল, উনি আমাকে এসে বলেছিল যে আমাদের সঙ্গে রাত কাটাতে হবে, যেটাতে আমি রাজি হইনি। মানে আমাদের সঙ্গে রুম শেয়ার করতে হবে, রাত কাটাতে হবে, মজমস্তি করতে হবে। সেই থেকেই ঝামেলাটা আরম্ভ হয়েছে এবং আমি তার জন্য আমি চিঠিটা দিয়েছিলাম। তো সেই থেকে আমার সঙ্গে অনেক দুর্ব্যবহার হয়, যেটা সেক্সুয়াল মানে কটূক্তি কথাবার্তা অনেকে করেছে, গিল্ডের ভেতরে অনেক মেম্বার করেছে, সবটাই তো সর্ববিশ্বাস জানে। আমি আশা রাখছি যে আমাদের যে নতুন সরকার এসছে আমার পাশে তো রয়েছেই, এবং আমার যে কেসটা স্টাডি করছে আমার যে লয়ার চন্দন সাহা, উনি পুরো আমাকে না গোটা ইন্ডাস্ট্রিকে উনি জাস্টিসটা পাইয়ে দেবেন, বিচারটা পাইয়ে দেবেন। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন, তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। অন্যদিকে মেসি কাণ্ডে অরূপের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। এবার অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরের সুরুচি সঙ্গে। ছবিটা একবার দেখুন। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। একেবারে এই যে বাঁশের কাঠামো থেকে শুরু করে ফ্লেক্স যাবতীয় খুলে ফেলা হচ্ছে এই নিউ আলিপুরের সুরুচি সংঘ। পার্থ, ছবিতে দেখা যাচ্ছে কিভাবে জনরোষ আছড়ে পড়ছে, সাধারণ মানুষ আছড়ে পড়ছেন এই সুরুচি সংঘের উপরে। পার্থ, এলাকা থেকে বেরিয়ে এসেছেন, তাদের যেটা অভিযোগ করছেন যে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের ছাদের এই সুরুচি সংঘ, যেখানে তারা পুজো করতো এবং সেখানে সম্পূর্ণভাবে সারা বছর ধরে কিন্তু ঘিরে রাখতো তারা, এবং এখানে তাদের অভিযোগ যে অনৈতিক কাজকর্ম হতো বলে তারা অভিযোগ করছেন। এমনকি যে অভিযোগে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে সেই অভিযোগকারিনী অভিযোগ করেছেন যে নিউ আলিপুর সুরুচি সংঘে তাকে ডাকা হয় এবং ডাকার পরে তাকে কিন্তু কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, এবং এর পরবর্তীকালে জনরোষ একেবারে সুরুচি সংঘে যে জায়গায় পুজোর আয়োজন করা হয়েছিল যেখানে ঘিরে রাখা থাকতো সেই জায়গায় সাধারণ মানুষ তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। প্রবেশ করে একেবারে দেখতে পাচ্ছ যে ছোট ছোট একাধিক ঘর রয়েছে, সেখানে কিন্তু ঘর রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে হচ্ছে স্টোর রুম করা রয়েছে, সেই সবটা তারা খুলছেন, খুলে দেখেছেন, এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগে সেখানে পুলিশ এসে পৌঁছেছেন এবং তারাই যারা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা মনে করছেন এই ঘরগুলোতে কোনো অনৈতিক কাজ হতো বলে তারা মনে করছেন, এবং সেই মতো সেই চাবি পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতে পুলিশ সম্পূর্ণভাবে খতিয়ে দেখে। তার জন্য একেবারে জনরোষ এই সুরুচি সংঘের যে জায়গায় পুজো হয় সেই জায়গায় সাধারণ মানুষ এসে পড়েছে। তারা যেটা অভিযোগ করছেন এই সমস্ত জায়গায় ছোট ছোট ঘর করা রয়েছে, সেই জায়গাতে কিন্তু একেবারে আর তাদের অভিযোগ যে এখানে কিন্তু অনৈতিক কাজ হতো। এমনকি অভিযোগকারিনীও গতকাল যে অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে সেটা অভিযোগ করেছেন তাকে সুরুচি সংঘ ক্লাবে ডাকা হয় এবং ডাকার পরবর্তীকালে তাকে কিন্তু কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। একেবারে জনরোষ আশ্রয় পড়েছে সুরুচি সংঘ ক্লাবে, তুমি দেখতে পাচ্ছ। একেবারে সেই ছবি দেখা যাচ্ছে, জনরোষ আছড়ে পড়েছে। আমি এখানে একেবারে অর্ণব সাহার কাছে আসতে চাইবো। এই সুরুচি সংঘ ক্লাবের একেবারে অনৈতিক কাজ হতো, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে রীতিমতন থ্রেট কালচার বছরের পর বছর ধরে চালানো হতো বলে অভিযোগ। আমি বলছি যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল অর্ণবদা, এই বিষয়ে দল থেকে শুরু করে তৎকালীন সরকার কেউ কিচ্ছু জানতো না, এটা আপনি বিশ্বাস করতে বলেন? নাকি সব জানা সত্ত্বেও শাসক দল যেহেতু হাত দেওয়া যাবে না সেই কারণে মৌরুসি পাট্টা চালিয়ে গেছেন বছরের পর বছর? না, জানতো, নিশ্চিত জানতো, এবং এ নিয়ে তো বহু অনুষ্ঠান হয়েছে, আপনি অনুষ্ঠান করেছেন, আমরা অনেকে এসেছি, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা এসেছে, কিন্তু যে বিপুল সম্ভাবনা নিয়ে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেস আত্মপ্রকাশ করেছিল এবং এগিয়েছিল, সেটা ক্রমাগত একটা ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছিল। পলিটিক্যাল পার্টি যখন একটা ফ্র্যাঞ্চাইজি পার্টিতে পরিণত হয় তখন যা পরিণতি হওয়ার কথা ঠিক সেই পরিণতি এখানে হয়েছে। আর আপনি প্রথমে যে আজকে ওই স্বরূপ বিশ্বাসের ফ্র্যাঞ্চাইজির কথা বলছেন, এইগুলোকে প্রশ্রয় দিয়ে দিয়ে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস, যার জন্য এই ছবিগুলো দেখতে বললাম ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি। মানে কি পলিটিক্যাল পার্টি? মানে তার একটা কর্মসূচি থাকবে, তার একটা দীর্ঘমেয়াদী একটা কোনো উদ্দেশ্য থাকবে, তার একটা লক্ষ্য থাকবে। সেটা যদি না থাকে, শুধুমাত্র কতগুলো সিন্ডিকেটের হাতে শুধুমাত্র ক্ষমতা এবং অর্থ, এই জিনিসটাকে যদি আপনি কনসলিডেট করে দেন, তাহলে তার যা চেহারা হবে সেই জিনিসটা হয়েছে। আর স্বরূপ বিশ্বাসের ক্ষেত্রে আপনি প্রথমে বলছেন 2014-15 সালে, আমি আজকে আস্তে আস্তে দেখছিলাম
আমাদের টলিউডে, সেখানে সিনেমা হতো হচ্ছে বছরে 120 থেকে 130টা, কমতে কমতে গত বছরে 40 থেকে 50টা সিনেমা এসে দাঁড়িয়েছে। তার মানে পুরো যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে শ্রিঙ্ক করছে, ছোট হয়ে যাচ্ছে। একে তো আঞ্চলিক ছবি, তার মার্কেট কমে যাচ্ছে। তাহলে কোথায় আমাদের ভিশনটা দরকার ছিল? যে আমাদের দরকার হচ্ছে ব্যবসাটাকে বাড়ানো, আমাদের দরকার ভালো ছবি তৈরি করা, আমাদের দরকার যে আঞ্চলিক বাজার হয়েও সেই বাজারটাকে আরো সম্প্রসারণ করা, যেটা কিন্তু চেন্নাই পেরেছে, যে তারা বলিউডের পাশাপাশি একটা একদম প্যারালাল আরেকটা জায়গা তৈরি করতে পেরেছে। তো এইরকম লোক যদি থাকে, তারপরে লোক যদি থাকে নয়, সেই লোকগুলোকে একেবারে ফুল জল দিয়ে রাখা হয়েছিল দিনের পর দিন। আমি শাখারব সরকারের কাছে আসবো। আপনি অভিযোগ শুনলেন, যে মূল অভিযোগকারিনী তিনি বলছেন দুটো শর্ত কাজ পাওয়ার, কোনো যোগ্যতা বিষয় নয়, যোগ্যতা মাপকাঠি নয়। এক হচ্ছে টাকা দিতে হবে, দুই হচ্ছে কোট আনকোট প্রিয় পাত্র হতে হবে বা প্রিয় পাত্রী হতে হবে। তার শর্তগুলো কি কি সেটাও তিনি বলে দিলেন, না হলে একেবারে ব্যান করা হতো। আমি বলছি ব্যান কালচার টালিগঞ্জে শুরু হওয়া এবং সেটা রমরমিয়ে সেই কালচার চলা, এটা কার এমন স্পট দেওয়া, কার এমন সাহস ছিল? বিশেষ কোনো ওপর থেকে হাত না থাকলে এই দিন এই সংস্কৃতিটা, ব্যান সংস্কৃতি চলতে পারে নাকি? উনি একজনের নাম বললেন, বাপি মালাকার। আমি ওনাকে বলবো আরও দুজনের নাম বলতে, স্বপন মজুমদার এবং সুজিত হাজরা। এদের যে তিনজন, এরা তিনজন ছিলেন একটা সঙ্গী। আর পুরো সাম্রাজ্যটা যারা চালাতেন, দুজন ওখানে মস্তান ফিরছিল, বাবাই এবং হাসান। এরা দুজন এই ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করত। শুনলে আপনারা অবাক হবেন যে এই গিল্ডকে মেম্বার হওয়ার জন্য দিতে হতো 40 থেকে 70,000 টাকা। এটা কম করে বললাম, লাখের উপরে কয়েকজন আছে, নাম বলবো না, সেই শিল্পীকে আমি ছোট করতে চাই না। তাদের কাছে কত নিয়েছে আপনি চাইলে আমি দিয়ে দেবো, কোনো তথ্য অসুবিধা নেই। আর এর জন্য আপনাকে দিতে হয় 7% থেকে 10%। এটা ভাবা যায়? একটা শিল্পী এই সমাজে তার যে বহিঃপ্রকাশ ঘটাবে, বাংলার যে শিল্প ইন্ডাস্ট্রি, সেখানে একটা কাটমানি 7% থেকে 10%, এটা আমাদের অবাক লাগে। এদের ভরে ভরে অভিযোগ আছে। শুধু রিজেন্ট পার্ক থানাতে ইনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। আমি এগুলো বললাম। আপনারা ভাবুন ছবি, আপনি ভাবুন রুদ্রনীল ঘোষ, সুমন দা, শবরী মুখার্জি, কৌশিক রায়, এগুলো ছাড়ুন। আমি ভাবলাম যে আপনারা বলবেন এগুলো বিজেপি মনোহপন্ন। আজকে কিন্তু আপনি যেটা বলছেন, আমি আপনার অভিযোগের বৃত্তটা আরেকটু বড় করে দিচ্ছি। এটা শুধুমাত্র টালিগঞ্জের মধ্যে বা কলাকুশলীদের মধ্যে সীমাবদ্ধ থেকেছে এমনটা নয়। ওই নিউ আলিপুর এলাকায় যারা ধরুন এলাকাবাসী, তারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এই বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন, কাটমানির অভিযোগ করছেন। এমনকি যিনি প্রতিবাদ করতে গেছিলেন, ভাবতে পারেন, মেরে তার সামনে 4টে দাঁত ভেঙে দিয়েছে। শুনুন কি বলছেন। এই যে ঘরটা দেখছেন আমার, এই ঘরটা বানানোর সময় আমফান ঝড়ে পড়ে যায়। তো আমফান ঝড়ে যখন পড়ে যায়, তখন আমি এই ঘরটা বানানোর জন্য অনেক কষ্ট করে বানাতে চাই। সেই কারণে স্বরূপ বিশ্বাস তার লোকজন পাঠিয়ে এই ঘর আটকে দেয় আমার বানাতে দিয়ে। আমাকে এই ঘর বানাতে দেওয়া হয় না। বিগত 1 বছর ধরে আমার এই ঘর বন্ধ হয়ে পড়ে থাকে। আমি রাস্তায় আমার মা বাবাকে নিয়ে শুই, থাকি, ঝড় জল বৃষ্টি সবকিছুই সহ্য করেছি। আমার ছেলেকে এত মেরেছিল, 3টে দাঁত ফেলে দিয়েছে, 2-3টে দাঁত ফেলে দিয়েছে, দিয়ে রক্তাক্ত ঝরছে। আমার ছেলে ফ্ল্যাটের নিচে রক্ত ভর্তি হয়ে গেছে। এমআর বাঙ্গুরে নিয়ে গেছি, পিজিতে নিয়ে গেছি, সব জায়গা থেকে উনি বারণ করে দিচ্ছে ফোন করে করে, কেউ করবে না। লাস্টে আমরা বাধ্য হয়ে নার্সিংহোমে দিতে বাধ্য হয়েছি। আমার ছেলে সেই রাত্রে যে কি অবস্থা গেছে। তারপরে 1 বছর আমরা ঘরে থাকতে পারিনি, ভাড়া ঘরে গিয়ে থেকেছি। উনি আমার এই ঘরটাকে বন্ধ করে দিয়েছিল। ওটা আমার বিজনেস অফিস ছিল, ওই অফিসটাকে ভাঙা গেল। তো ও ছেলে চাপাটিরাই ভেঙেছিল। ভাঙার পর আমি 7 দিন ঘর ছাড়া ছিলাম। কোনোদিন এইদিকে থাকতাম, কোনোদিন ওইদিকে থাকতাম, কোনোদিন বজবজ দিকে থাকতাম, কোনোদিন বালিগঞ্জ দিকে থাকতাম, আমার বন্ধুর ঘরে। লকডাউনের পর আমাকে ডাকলো, ডেকে সুরজিতে ডেকে মানে অনেক ঠেট দিল, ভদ্রমুখী যেটা ঠেট। স্বরূপ বিশ্বাস সুরজিদেরকে ভদ্রমুখে ঠেট দিল। ঠেট দেওয়ার পর যখন দেখলো সে কোনো কাজ হচ্ছে না, আমাকে বলছে যে শুধরে যা, আমরা যেরকম বলছি সেরকম চল, নাহলে তোকে ভাতেও মারবো পাতেও মারবো, মানে হাতেও মারবো ভাতেও মারবো।
আপনি ভাবুন একবার সলিলদা, মানে অত্যাচারটা কোন জায়গায় গিয়েছিল এবং সেই অত্যাচারের বিরুদ্ধে না অত্যাচারিতরা থানায় কোনো তার নামে অভিযোগ করতে পারবেন। এমনকি আপনি শুনলেন যে কোনো সরকারি হাসপাতাল পর্যন্ত চিকিৎসা করতে অস্বীকার করেছিল। এই একেবারে স্বরূপ বিশ্বাস বা বিশ্বাস ব্রাদার্সের দাপটটা এমন জায়গায় পৌঁছেছিল। না, এরা তো জায়গিরদার ছিল ওখানকার। খালি তুমি টলি স্টুডিও যেটা আছে সেই স্টুডিওতে তো যা করার করেছে, এবং আমার মনে হয় ফুল টার্ম পিসি পেয়ে গেছে, 14 দিনই পিসি নিয়েছে। দেখো, ক্রিমিনাল কনস্পিরেসি, আর্মস দেখানো, ইলিসিট প্রপোজাল, আউটরেজ অফ ফিমেল মডেস্টি, এক্সটর্শন বাই থ্রু সিন্ডিকেট, দিনের পর দিন, একদিন দুদিন না, আন্ডার পয়েন্ট অফ থ্রেট। 1 নম্বর। 2 নম্বর আছে ওই সুরুচি সংঘ, ওটা হচ্ছে ওদের শেল্টার। ওরা ওখান থেকে কোটি কোটি টাকা রোজগার করত। এই বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস, দেখো যেমন কর্ম তেমনি ফল। যে তুমি যেরকম বীজ বপন করবে ঠিক সেরকমই ফসল তোমাকে কাটতে হবে। আজকে দেখো, আজকে মাথা নিচু করে ওকে যখন ধরে ঢোকাচ্ছে, একটা কথা বলছে না। সাংবাদিকরা কথা বলতে চাইছে, কথা বলছে না। ওর মুখের সামনে কথা বলার ক্ষমতা প্রসেনজিৎ ব্যানার্জি পর্যন্ত ছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর্যন্ত ছিল না। বড় বড় যারা ফিল্ম স্টার, যাদের আমরা সম্মান করি, রঞ্জিত মল্লিক থেকে শুরু করে কারুর কোনো ক্ষমতা ছিল না এর বিরুদ্ধে কথা বলা। ও ছিল বেতাজ বাদশা, ও যেটা বলবে ওর দাদা সেটা বলবে, এবং দিনের পর দিন এই এক্সটর্শন, সিন্ডিকেট, তোলাবাজি, মহিলাদের সঙ্গে ইলিসিট প্রপোজাল, আউটরেজ অফ ফিমেল মডেস্টি, একটা তোমার একটা কন্টামিনাস একটা ক্যারেক্টার। এদের কারোর চরিত্র ঠিক নেই। আমি তোমাকে একটা কথা বলছি, আবার বারবার যত কমপ্লেন আসবে, প্রত্যেকটা কমপ্লেনে সোন অ্যারেস্ট করে এদের ফরওয়ার্ড করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। খালি এই একটা কেস হলো আর ছাড়া পেয়ে গেল, সেটা করলে দেখতে হবে না। পুলিশ অফিসারদের, তদন্তকারী অফিসারদের এনশিওর করতে হবে এদের যেন কাস্টডি ট্রায়াল হয় এবং জাস্টিস টু বি গিভেন টু দ্য অ্যাগ্রিড পারসন। যারা যারা অত্যাচারিত হয়েছে তারা যেন সঠিক বিচার পায়, তবেই কিন্তু আজকে মানুষের, আজকে দেখো মানুষ, আমি বলছি বিষয়টা যদি বিশ্বাস ব্রাদার্স, এখন এই কথাটা খুব উঠছে। আমরা শুনেছিলাম রাইট ব্রাদার্স উড়োজাহাজ তৈরি করার জন্য, এখন সিনেমায় ওয়ার্নার ব্রাদার্স স্বনামে, মানে সম্মানের সঙ্গে যাদের নাম চলচ্চিত্র জগতে উচ্চারিত হয়, আর তার পাশে রাখুন এই বিশ্বাস ব্রাদার্সকে। দেখো, রবীন্দ্রনাথ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।